মাথা ফেটে গিয়েছে তের, হাতের কনুইতে আঘাত লেগেছে, পায়ের বুড়ো আঙ্গুলটাও মুচড়ে গিয়েছে। হাসপাতালে 17 ঘন্টা কাটিয়ে এসে বাড়িতে রেস্ট নিচ্ছিল সে। জাংকুক সদর দপ্তরে গিয়েছে 4 দিন হলো। এরই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। তে সেদিন শ্বশুর মশাইকে কায়ের কথা বলেছিল। শোনার পর উনি কোনো মন্তব্য করেননি। তে ভয় পেয়ে গিয়েছিল ওনার নীরবতা দেখে। কিন্তু খাওয়ার টেবিলে ছেলেকে হঠাৎ চ্যালেঞ্জ করে বসেন তিনি। এটা তে কল্পনাও করতে পারেনি। বাপ ছেলে দুজনই ঠান্ডা মাথার খেলোয়াড়। জাংকুক যাওয়ার পর দিনই কায়ের বাড়িতে গিয়েছিলেন নামজুন। কথাবার্তা সেরে এসেছেন, সিদ্ধান্ত নিয়েছেন দুজনের আকত পরিয়ে রাখবেন। কায়ের চাকরি হলে তখন তারা বউ তুলে নিয়ে যাবে। এই কথা আয়ু, তে আর উনি ছাড়া কেউ জানেন না। জিন সন্দেহের চোখে দেখছিলেন সবাইকে। কিছু একটা হচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন না। জাংকুক আজ ফিরবে বাড়িতে। উনি ঠিক করলেন সবটা জাংকুককে খুলে বলবেন। নামজুন বেশ সন্তুষ্ট হয়েছিলেন কায়ের মা বাবার সাথে কথা বলে। কাই এমনিতেও একটা শিক্ষিত ছেলে, তার একটা নাম আছে, পাশাপাশি ড্রাইভিং শিখেছিল সব করে, কিন্তু সেটাও আয়ের পথ বের করবে তা সে জানতো না। জিয়ন জাংকুকের ড্রাইভার হিসেবে 3 বছর ধরে কাজ করে আসছে সে। এর আগেও অনেকগুলো ড্রাইভার বদল হয়েছে জিয়ন জাংকুকের। বেশি দিন টিকতো না কেউ। কাই কিভাবে স্থায়ী হয়ে গিয়েছে তা কাই নিজেও জানে না। তাই হয়তো সে স্যারের বিশ্বাসে আঘাত দিতে চায়নি। চেয়েছিল নিজেকে যোগ্য করে তবেই স্যারের সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গেল। নামজুনের সিদ্ধান্তেও সে খুশি হয়েছিল এমন না। স্যারের কথা ভাবতেই তার খারাপ লাগছিল। সে এমনটা চায়নি। একটু একটু করে অর্জন করা স্যারের সব বিশ্বাস, ভরসা এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে যখন তিনি জানতে পারবেন ওনার পিতার সমস্ত ষড়যন্ত্রের পিছনে শত্রুপক্ষ হাতিয়ার সে নিজেই। নামজুন সন্ধ্যা থেকেই হই হই করছিলেন আনন্দে। পাত্রপক্ষের মামাকে যা বলার উনি বলে দিয়েছেন। জিন স্তব্ধ হয়ে গিয়েছে সবটা শুনে। শুধুমাত্র ছেলেকে হারানোর জন্য উনি ওনার মেয়ের এত ভালো একটা সম্বন্ধ ভেঙে দিলেন। কায়ের কথা উনি তখনও জানতে পারেননি। সমস্ত রাগ ক্ষোভ সব গিয়ে পড়লো আয়ুর উপর। নামজুন কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, আমার বাড়ি এটা, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববে। জিনের পায়ের তলা মাটি যেন নড়ে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছেন না একজন বাবাও এমন করতে পারে। শ্বশুর মশাইয়ের হই হুল্লা আর গাড়ির হর্নের শব্দ কানে আসার পর তে নিজেকে ঘরে আর আটকে রাখতে পারেনি। বাবা ছেলের মধ্যে এখন শুরু হবে তুমুল যুদ্ধ। না জিয়ন জাংকুক দমবে, না নামজুন। দরজার সামনে এসে দাঁড়িয়ে এক নজরে বাবার দিকে তাকিয়ে রইল জাংকুক। উনি জিনকে বলে যাচ্ছেন, আমি এই বাড়ির মালিক, একমাত্র কর্মকর্তা। আমার সিদ্ধান্তই হবে শেষ কথা। আমার সিদ্ধান্তে ইয়েজের বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে ওর বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে আমার ছোট মেয়েরও বিয়ে হবে। জিয়ন জাংকুক সে এখনো চেনেনি তার জন্মদাতাকে। সে চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। জিন শাড়ির আঁচলে মুখ গুজে ঘুম রেখে দিয়ে উঠে বললেন, তুমি বাবা নও, তুমি একটা পিচাস। তের চোখ দুটো তখনও জাংকুকের দিকে নিবদ্ধ। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সে তাকিয়ে আছে তার বাবার দিকে। নামজুনের দৃষ্টি তার উপর পড়া মাত্রই তিনি হই হই করে উঠে বললেন, আসুন আসুন ডেপুটি কমান্ডার সাহেব, আপনার জন্য সুখবর আছে। জাংকুক আর চোখে তে আর আয়ুকে দেখে নিল। তারপর বলল, আপনি যা করছেন তা ভালো করেননি, এর জন্য আপনাকে ভুগতে হবে। আয়ু কাঁদছে। জাংকুক তার সামনে গিয়ে দাঁড়ালো। আয়ু মাথা নামিয়ে কেঁদে যাচ্ছে এক নাগাড়ে। তারপর নামজুন বললেন, কাঁদছিস কেন? তোর কোনো ভাইয়ের দরকার নেই, আমি আছি, তোর জন্য আমি একাই যথেষ্ট। জিন এসে বললেন, আব্বা তোকে কি ওরা ফোন দিয়েছে, কিছু বলেছে? জাংকুক রেকর্ড ছেড়ে দিয়ে উপরে চলে গেল চুপচাপ। তার অতি শান্ত কণ্ঠস্বর চলন বলন থেকে শেষ করে দিচ্ছে। রেকর্ডের প্রতিটা কথা আয়ুর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা। জিয়ন জাংকুকের মতো একজন ডেপুটি কমান্ডারের পেশা দায়িত্ব আর সততার দিকে আঙ্গুল তোলা। নামজুনের মতো মানুষের দীর্ঘদিনের অর্জিত সুনামের উপর প্রশ্ন তোলা। জিন কাঁদতে লাগলেন। এত অপমান কার গায়ে সইবে? তে শরবতের গ্লাস নিয়ে ঘরে এসে জাংকুককে খুঁজলো। ঘরে আলো নিভানো, কোচের উপর চোখ বুজে শুয়ে আছে জাংকুক। তে আলো জ্বালিয়ে দিয়ে বলল, তুমি ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। উনি ওনার মেয়ের বিয়ে যেখানে ইচ্ছা সেখানে দিক, আয়ুও সেটাই চায়। জাংকুক চোখ খুললো চট করে, তারপর দাঁড়িয়ে পড়ে বলল, তুমি জানো ছেলেটাকে? ও নাম বলেছে? তে তার দিকে শরবতের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, এটা খাও আগে। জাংকুক শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো আর বলল, এবার বলো। তে গ্লাসটা নিতে চাইলে জাংকুক বলল, নাম বলতে বলেছি। এমন করো না প্লিজ, তুমি এত টাকা পয়সা খরচা করে বিয়ে দিবে, কিন্তু আয়ু সুখী না হলে তখন কি করবে? উনি ওনার মেয়ের বিয়ে যার সাথে ইচ্ছে দিক, তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। জাংকুক গর্জে উঠে বলল, তোমাকে জাস্ট সত্যিটা বলতে বলেছি। জাংকুকের ধমকে তে কেঁদে উঠলো। জাংকুক কপাল চেপে ধরে বলল, তোমার মাথায় কি হয়েছে? বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। জাংকুক তের ব্যান্ডেজ ছুঁয়ে বলল, ভালো কাজ করেছো। তোমার কাজ আমাকে জ্বালানো, তুমি এটা ছাড়া কিছুই পারো না, ভবিষ্যতেও এই কাজটাই করবে।
তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আমি কষ্ট পাচ্ছি তোমাকে সেটা কে বললো? আমি কষ্ট পাইনি, কষ্ট আমাকে ছুতেও পারে না। আমি অবাক হচ্ছি এটা ভেবে তারা বাপ মেয়ে মিলে আমার সাথে এমনটা কি করে করলো। তুমি শান্ত হও প্লিজ। না, পারবো না, আমি এর শেষ দেখে ছাড়বো। ও ছেলেটার নাম জানো না তুমি? কি নাম ওর? কোথায় থাকে? জানো না এটা বলো না। আকদের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। তে কণ্ঠস্বর নিচু করে বলল, কাই। জাংকুক পায়চারি করতে করতে বিড়বিড় করে বলল, কাই কাই কাই। তারপর চমকে গিয়ে ফিরে তাকালো তের চোখ বরাবর। জাংকুক কপালের উপর হাত রেখে লম্বা হয়ে চুপচাপ শুয়েছিল। তখনই আয়ু দরজা মেলে পা টিপে টিপে ঘরে ঢুকে ভাইয়ের পায়ের কাছে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ। জাংকুক আয়ুর ফুপানির শব্দে চোখের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। মেঝেতে হাঁটু রেখে পায়ের কাছে আয়ুকে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করলো, কি চাই এখানে? আয়ুর কান্নার শব্দ একটু বাড়লো আর কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও ভাইয়া, তুমি মত না দিলে এসব বিয়ে টিয়ে কিচ্ছু হবে না। জাংকুক পা সরিয়ে নিয়ে বলল, আমি ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। আয়ু কাঁদতে লাগলো। জাংকুক চুপ করে রইল। তারপর আয়ু আবার বলল, তুমি অপমানিত হও এটা আমি চাইনি ভাইয়া, আমি কৈফিয়ত চাইনি, তুই যা এখান থেকে। আয়ু তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলো। জাংকুক অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে গেল আর বলল, কাই ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে। তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসল কথা হচ্ছে তোর বিয়েতে আমি থাকতে পারবো না, সম্ভব না। তুই যা এখন। এমন করো না ভাইয়া, আব্বা করেছে যা করার। আমি এমন কিছু করতে বলিনি যাতে তোমার অপমান হয়। আমি আব্বাকে কিছু বলিনি, আমি শুধু ভাবিকে বলেছি। আয়ুর শেষের কথাটি শুনে জাংকুক গাড় ফিরিয়ে ভুরু কুঁচকে বলল, ভাবি? তে সব জানতো? আয়ু আমতা আমতা করে বলল, না না মানে। তে তখনই কফির মগ নিয়ে এলো। জাংকুক বলল, তুই যা এখন। না ভাইয়া, ভাবি এমন কিছু বলেনি, তুমি ভাবিকে ভুল বুঝো না। জাংকুক আয়ুর হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তে কফির মগটা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। জাংকুক তার পেছনে হেঁটে এসে জিজ্ঞেস করলো, তুমিও সুযোগটা লুফে নিলে? আসল ষড়যন্ত্রকারী তো দেখছি আমার বউ। জিন বিলাপ করছেন, আরএম গম্ভীর মুখে বসে রয়েছেন। জিন কপালে দু হাত চেপে রেখে বলে যাচ্ছেন, তোমার জন্য ওদের সংসারটা ভাঙলে আমি তোমাকে মাফ করব না, বলে দিলাম। তোমার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে, তোমরা বাপ মেয়ে মিলে আমার সোনার সংসারটা ভাঙছো, মাফ দেব না তোমাদের আমি। আরএম এর মুখে কথা নেই, তিনি এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন জাংকুকের কথা। ওনাকে শায়েস্তা করার জন্য সে এখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। বউর সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও ভাবতে পারে, কারণ বউটা তিনি পছন্দ করে এনেছেন। তাই সব দোষ এখন বউয়ের ঘাড়ে গিয়ে পড়বে। এখন তিনি কোনো কথা বলবেন না, সে কত দূর যেতে পারে তিনি তা দেখবেন। তেকুক কাছে, আয়ুও কাছে তার সাথে। সে মায়ের কাছে যেতে চাচ্ছে, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব না। ছোট বাটিতে করে সেদ্ধ নুডলস নিয়েছে সে, তেকুক সেটা মুখেও নিচ্ছে না। সে তার মায়ের কাছে যাবে। তে সুটকেসে কাপড় চোপড় সব ভরতে ভরতে হাতের উল্টো পিঠে চোখ মুছছে। এই বাড়িতে হয় সে থাকবে, নয় জিওন জাংকুক। জাংকুক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন চক্রান্তকারী ষড়যন্ত্রকারী বউয়ের সাথে সে সংসার করবে না। বিশেষ করে সে বরের কথা না ভেবে শ্বশুরের হয়ে কাজ করে, তার সাথে তো নয়। তে কোনটা চায় জিজ্ঞেস করার পর তে জানিয়েছে যে চলে যাবে। বাড়ির ছেলে বাড়িতে থাকুক। জিন কাঁদছিলেন ছেলে চলে যাবে শুনে, কারণ কিছু বছর আগেও সে একবার ঘর বিমুখী হয়েছিল। একবার ঘর বিমুখী হলে তাকে ঘরমুখ করতে অনেক পোহাতে হবে। সে এমন এক পাষাণ্ড বর্বর হৃদয়ের মানুষ যে স্বজনদের ছায়ায় থাকতে না পারলেও বেশ ভালোভাবে বাঁচে। শাশুড়ির কান্না দেখে তে বুঝে গিয়েছিল তিনি চাইছেন তে এমনটাই বলুক। ঘরের বউ একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে খুব সহজে, সে বেশ সহজলভ্য কিনা। কিন্তু ছেলে গেলে ফিরিয়ে আনা দুষ্কর। আরএম ছেলের প্রতিশোধের ধরন দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন। উনাকে সে জিততে দেবে না কিছুতেই। তাই তো কথার পিঠে কথার জবাব না দিয়ে একেবারে মোক্ষম জায়গায় ছালটা দিয়েছে। কাজল চাচি তের পেছনে দাঁড়িয়ে আছে। সে কাপড় ভরা শেষে বলল, টেকুককে একটু এনে দাও চাচি। কাজল চাচি বললেন, পারুম না, ওরে আনা বারণ। টেক অবাক কণ্ঠে বলল, কেন? কেন মানে? তুমি একা যাইতেছো তোমার বাপের বাড়িতে, তোমার বাবুরে নিয়ে যাইতে পারবা না? তে জিজ্ঞেস করলো। জিওন জাংকুক বলেছেন, হ্যাঁ বলেছে। এবার তুমি খুশি হইছো? যাও এবার নাচতে নাচতে বাপের বাড়ি যাও। এটাই চাইছো সবাই। তুমি চলে যাইতেছো, যাও, আমিও চলে যাবো। এই বাড়িতে আর কাজ কাম করুম না। তে সুটকেস গুছিয়ে ঘরের বাইরে এনে রাখলো। জাংকুকের সাথে আজ নতুন ড্রাইভার এসেছে, তিনি কাকাদের বয়সী। উপরে উঠে তের সুটকেসটা নিয়ে গেল। জিন তা দেখে আরএমকে বললেন, তুমি আটকাবে না, কিছু বলবে না? আরএম বললেন, এখন তোমার ছেলের হাতে পায়ে ধরতে হবে আমাকে? ও চাইছে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করি। যাক, বউটাকেও সম্মান করে উল্টে ফেলেছে এমনও
নয়, যাক কিছুদিন পর নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। বউ তার, মাথা ব্যথাও তার, বাচ্চাকে না দেখে কদিন থাকতে পারবে। জিন কপাল চাপড়ে বললেন, বাচ্চাকে দিচ্ছে না ও, আমি এতক্ষণ কাকে কি বলছি। টেকুক ওর মায়ের সাথে যাবে না। আরেম লাগে ক্ষোভে ফেটে পড়লেন, বললেন মগের মূল্যক নাকি, ও এখনো মাকে ছাড়া থাকতে শিখেছে। বর্বর ছেলে, নিজের বাচ্চার প্রতিও তার মায়া মহব্বত নেই। জিন কাঁদতে লাগলেন, তুমি করেছো যা করার। আমি কত কিছু সহ্য করি ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য, কত কিছু লুকিয়ে যায়, কত কথা চেপে রাখি, তুমি সব শেষ করে দিয়েছো। আমি তোমাকে মাফ দেব না। আরেম বললেন, আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজের মায়া মহব্বত নেই। কোনো মতে সংসার করছে, বউ চলে যাচ্ছে, ভালো করছে, আরো আগে যাওয়া উচিত ছিল। টেকুকের কান্না ভেসে আসছে। আয়ু দোল দিতে দিতে বলল, চাচি ওর মা কোথায় এখন? কাজল চাচি বলল, বেরিয়ে গেছে। আয়ু অবাক কণ্ঠে বলল, কখন? না বলে সে টেকুককে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। জাঙ্কুক সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছিল। তে তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে জাঙ্কুক ঘাড় ফিরিয়ে তাকে বোরকা পরা দেখে বলল, আগে থেকেই মনে হয় প্রস্তুত ছিলে যে চলে যাবে? দারুণ, যাও যাও, বাড়িঘর খালি করো। আরেম সাহেব বুঝুক হটকারী তার ফল কি হতে পারে। তে বলল, টেকুককে আমি নিয়ে যাচ্ছি। জাঙ্কুক চোয়াল ঝুলিয়ে বলল, কোথায়? আমার সাথে। ওর ডায়পার কেনা থেকে ওষুধ খরচ তুমি কিভাবে সামলাবে? বললেই হলো। তে বলল, হয়ে যাবে। হয়ে যাবে বললেই আমি মানবো না। বাড়ির ছেলে বাড়িতে থাকবে, তোমাকে আমি যেতে বলছি না, তুমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছো। তাহলে একা যাও, আমার ছেলেকে টানবে না। তে বলল, ওর দুধ ছাড়ানো হয়নি এখনো, শুধু রাতে ভাত খায়, তাও কম, সেসব আমি দেখবো। তে বলল, ও এখনো আমাকে ছাড়া থাকতে শেখেনি। জাঙ্কুক গর্জে বলল, তো থাকো তোমার ছেলেকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে। থাকবো না। তাহলে যাও, তোমার চেহারা আর দেখিও না আমাকে। জিন কাঁদতে কাঁদতে ছুটে এলেন, বললেন, জাঙ্কুক এমনটা করিস না আব্বা, তোর বউ বাচ্চার প্রতি কি তোর একটু মায়া মহব্বত নেই? বাপের উপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা, তুই তোর বউ বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যা, তোকে তোর আব্বার সাথে থাকতে হবে না, তোর সেই ক্যাপাসিটি আছে, কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করিস না। জাঙ্কুক বলল, তোমার কি মনে হয় শুধু কিম নামজুন সাহেব আমাকে অপমানিত করতে চেয়েছিল? ও চাইনি, ও নিজেই রাস্তা খুঁজেছিল আমাকে অপমান করার। আমি আর কারোর কথা ভাববো না, না ওর, না তোমাদের, না আয়ুর। জিন কাঁদতে কাঁদতে বললেন, তোর আব্বার উপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? দোষ শুধু ওনার নয়, যারা যারা জড়িত ছিল সবার। কে বলল, মা তুমি কেঁদো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। জিন তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। ওনাকে আলতো করে জড়িয়ে ধরে জাঙ্কুকের দিকে চেয়ে রইল। জাঙ্কুক মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। মাকে দেখা মাত্রই আয়ুর কোলে ঝাপটা ঝাপটি শুরু করে দিয়েছে টেকুক। চোখের পানিতে গাল ভিজে আছে। তাকে কোলে নিয়ে দুগালে কপালে আদর করলো। গাল মুছে দিয়ে গালে গাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠলো। কাজল চাচি মুখে আঁচল গুজে কাঁদলো তার সাথে। জিন কেঁদে উঠে স্বামী সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ছোট বাচ্চাটার উপর মায়া লাগে না তোদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন রে বউ, এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর মায়া জন্মায়নি? তোকে বললো আর তুই চলে যাচ্ছিস। আমার সংসারটা গেল ছারকার হয়ে। তোর বাবুর মুখটা দেখে থেকে যা, ওকে সামলাবো কেমন করে? এর জবাব দিতে পারলো না। শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়, উপলব্ধি করা যতটুকু জড়িয়ে আছে সে এই সংসারের সাথে, যার ঘর করছে তার সাথে, তার আজ যাওয়া উচিত। টেকুকের গালে পুনরায় চুমু খেয়ে আয়ুর কোলে দিয়ে দিল। জিন ধরে রেখে বলল, আগে তো যেতে চাইতি না বউ, আজ এভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকেও যেতে দিস না, তোরা থাক, আমরা চলে যাই কোথাও। আয়ু জাঙ্কুকের ইশারায় টেকুককে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তে গাড়ির দিকে এগিয়ে যেতেই জিন ধরে রেখে বলল, যাস না বউ, তোর পাগলামি আমি মেনে নিয়েছি, তোর শ্বশুর মেনে নিচ্ছে, এই বাড়িটা তোর শ্বশুরের, তোর থাকার অধিকার আছে। তে ঝরঝরে কেঁদে ফেলে বলল, যে মানার সে মেনে নেয়নি, মানুক সেটাও চাই না। আর কবে ফিরবি? তোর বাবুর কথা ভাববি না? ওর কথা ভেবেই চলে যাচ্ছি। বুদ্ধি হওয়ার পর যাতে ওকে দেখতে না হয় ওর মা একজন পাগল, শুনতে না হয় ওর মা বস্তি থেকে উঠে এসেছে। কারো যোগ্য বউ হওয়ার কোনো দরকার নেই আমার। আমি একজন যোগ্য মা হতে চাই। ওর বাবা ওকে ভালো রাখবে, তাই আমার কোনো চিন্তা নেই। তুই কেমন পাষাণ মা, তোমার ছেলে ভালো বাবা হোক। জিন চিৎকার করে কাঁদলেন। জাঙ্কুককে বললেন, তুইও চলে যা, তোকেও দরকার নেই আমার। তোরা সব কটা আমার সংসার ভেঙেছিস, যা, তোকে দরকার নেই আমার। তে গাড়িতে উঠে গেল। জাঙ্কুক গাড়ির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি যাচ্ছ? তে হ্যাঁ। জাঙ্কুক ড্রাইভারকে বলল, নিয়ে যান। গাড়ি ছেড়ে দিতেই জিন বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলো। কাজল চাচি টেনে বাড়ির ভেতরে নিয়ে গেলেন ওনাকে। জাঙ্কুক বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়ালো। আরেমের
কাছে গিয়ে বাবা ছেলে একে অপরের দিকে রোষাগ্নি দৃষ্টিতে চাইলো। আরএম বললেন, বাড়িটা আমার, বাড়ির বউকে তাড়িয়ে তুমি থাকবে তা কি করে হয়? জাংকুক বলল, টেকুককে নিয়ে আজকেই চলে যাব আমি। আপনার বাড়িতে আমি কিংবা আমার ছেলে কেউই থাকবে না। আরএম কম্পিত কণ্ঠে বললেন, আমার বংশধরকে কোথাও যেতে দেব না আমি। আটকে দেখান। আরএম বললেন, তোমার পায়ে পড়তে হবে এখন? আপনার কাছে কোনো কিছুর এক্সপেকটেশন রাখি না আমি। আমার বিরুদ্ধে আমার বউকে উস্কিয়েছেন, বাচ্চাকে উস্কাতে পারেন, আপনার সান্নিধ্যে কাউকে রাখবো না। আরএম শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে বললেন, তাহলে একটা কথা কান দিয়ে শুনে রাখো, এই বাড়িতে তোমার আর জায়গা নেই। জাংকুক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটা বলবেন জানতাম, তাই অবাক হইনি। বড্ড জেদি হয়েছো তুমি, জন্মদাতার মতো। টেকুককে নিয়ে রাতারাতি বান্দরবন পাড়ি জমিয়েছে জাংকুক।